স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সজল দাস এবং আমি ফারনাজ জুই। শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। সোমবার থেকে লকডাউন শুরু হলেও খোলা থাকবে আর্থিক প্রতিষ্ঠান। আর বৃহস্পতিবার থেকে সারা দেশে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বলা হয়েছে, সোমবার শুরু হচ্ছে লকডাউন, তবে খোলা থাকবে আর্থিক সব প্রতিষ্ঠান। আর বৃহস্পতিবার থেকে সর্বাত্মক লকডাউনে জরুরি সেবা ছাড়া বন্ধ থাকবে সবকিছু। সোমবার থেকে শুরু হতে যাওয়া কঠোর লকডাউনে কি কি খোলা থাকবে আর কি কি থাকবে না সে বিষয়ে যে কোনো মুহূর্তে প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ। তবে এরই মধ্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানিয়েছেন, এবার লকডাউনে প্রয়োজন ছাড়া একদিকে যেমন ঘরের বাইরে যাওয়া নিষেধ, তেমনি জরুরি পরিষেবার বাইরে বন্ধ থাকবে সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানও। কঠোর এই লকডাউন বাস্তবায়নকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছে কোভিড-19 সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। কমিটির সভাপতি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ জানান, লকডাউন কার্যকর করতে সরকারের সংস্থাগুলোর মধ্যে সর্বোচ্চ সমন্বয়ের চেষ্টা নিয়ে মাঠে থাকবে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। অনেকটা শাটডাউনের মতোই সোমবার থেকে দেশব্যাপী শুরু হচ্ছে এক সপ্তাহের কঠোর লকডাউন। পূর্ব ঘোষণা অনুযায়ী যে কোনো সময় এ বিষয়ে বিস্তারিত প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ। জনপ্রশাসন প্রতিমন্ত্রীর আগাম ঘোষণা অনুযায়ী সোমবার থেকে জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হতে পারবেন না। জরুরি পরিষেবা ছাড়া বন্ধ থাকবে সব সরকারি বেসরকারি অফিসও, বন্ধ থাকবে সব ধরনের যানবাহন। নতুন নির্দেশনা অনুযায়ী 30 জুন বাজেটের কাজে সম্পৃক্ত কিছু অফিস, ব্যাংক এবং এনবিআর স্বল্প পরিসরে খোলা থাকবে। এর পাশাপাশি জরুরি সেবামূলক কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগের কিছু শাখার কার্যক্রম চলবে। এছাড়া গণমাধ্যম এই বিধিনিষেধের বাইরে থাকবে। সংক্রমণ হারে হ্রাস টানতে লকডাউনের সময়সীমা আরও বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। এরপরে প্রয়োজন হলে সেটা আমরা বাড়াবো, কঠোরভাবে যাতে করে সকলে প্রতিপালন করে সেই জন্য আমরা সেখানে বেশ কড়াকড়ি থাকবে। সেই জন্য পুলিশ থাকবে, আপনার বিজিবি থাকবে, সেনাবাহিনীও থাকতে পারে। আগের অভিজ্ঞতা থেকে অনেকে প্রশ্ন করছেন, লকডাউন বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে সমন্বয় হবে কিভাবে? জবাব দিয়েছে পরামর্শক কমিটি। আপনি যে উদ্বেগের কথা তুলেছেন বা আশঙ্কার কথা বলেছেন, এটা তোলা হয়েছিল এবং অলরেডি আমরা লক্ষ্য করেছি যে বলা হচ্ছে এবার অফিস, আদালত, সরকারি এভরিথিং উইল বি ক্লোজ। শুধুমাত্র আমরা যেটা জানি 3 দিনের জন্য 28, 29 এবং 30, যেহেতু এটা জুন ফাইনাল, কিছু ব্যাংক খোলা থাকবে, তাও সীমিত আকারে, এবং এনবিআর যেহেতু ট্যাক্সের ব্যাপার আছে, কারণ 30 জুনের মধ্যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, এগুলো সীমিত আকারে খোলা থাকবে, এরপরে সেটাও খোলা থাকবে না। সর্বোচ্চ সমন্বয়ের মাধ্যমে জনগণকে লকডাউন মানাতে পুলিশ, বিজিবি ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে থাকবে সেনাবাহিনীও। তো আমার ওভারঅল যে ফ্লেভারটা আমি পেয়েছি যে এবার যথেষ্ট সমন্বিতভাবে তাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকার চিন্তা ভাবনা করেছে এবং প্রতিজ্ঞাবদ্ধ। দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে সরকার এবছর প্রথমে 5 এপ্রিল থেকে 7 দিনের জন্য গণপরিবহন চলাচল সহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে। পরে তা আরও কয়েক দফা বাড়ানো হয়। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। লকডাউনের ঘোষণায় ঢাকা ছাড়ছেন মানুষ। সকাল থেকেই রাজধানীর প্রবেশমুখ, বাস টার্মিনাল ও ফেরিঘাটে ছিল ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। দূরপাল্লার পরিবহন বন্ধ থাকলেও ভোগান্তি নিয়েই বাড়ি ফিরছেন মানুষ। পরিবার পরিজন সহ বাড়ি ফিরে এই মানুষগুলোর মধ্যে ছিল না কোনো স্বাস্থ্যবিধির বালাই। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে ফখরুল ইসলামের রিপোর্ট। করোনার ভয়াবহতম এই সময়েও এমন চিত্র ঘরমুখো মানুষদের। দেশজুড়ে সর্বাত্মক লকডাউনের ঘোষণায় আগেভাগেই যে যেভাবে পারছেন ঢাকা ছাড়ছেন। পূর্ব ঘোষণায় ঢাকার পার্শ্ববর্তী 7 জেলায় লকডাউনে বাস বন্ধ থাকায় ভোগান্তির শেষ নেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যাত্রীদের। তো আগে ফাঁকে বাড়ি চলে যাচ্ছি, শুনলাম শাটডাউন দিয়ে দেবে দেশে, এই অবস্থায় চলে যাইতেছি। মানুষের দুর্ভোগের সীমা নাই। রাজধানীর প্রবেশ পথ গাবতলীতেও একই চিত্র। শনিবার সকাল থেকেই মোটরসাইকেল, লেগুনা, ট্রাকে চড়ে যে যেভাবে পারছেন ঢাকা ছাড়ছেন। বাড়ি ফেরার এমন হুড়োহুড়ির মধ্যে নেই স্বাস্থ্যবিধির বালাই।
গাড়ি ওই ভাড়া যাইতে দিব না, গাড়ি এই ভাড়া আইতে দিব না। তাইলে এই ভাষা যদি আমরা এত কষ্ট করি তাহলে গাড়ির মধ্যে কি করোনা না মানুষের মধ্যে করোনা। আমরা হাইটে আসতেছি, আমি একটা অসুস্থ রোগী, আমার মেডিকেলে যাইতে হবে আমার হাইটে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের 23 জেলার মানুষের বের হওয়ার পথ শিমুলিয়া ফেরিঘাটের দৃশ্য আরো ভয়াবহ। লঞ্চ স্পিডবোট বন্ধ থাকায় গাদাগাদি করে উঠছেন ফেরিতে। মহামারীর এই কঠিন সময়েও স্বাস্থ্যবিধির তোয়াক্কা করেনি কেউই। যাবো কিভাবে সেটা তো জানি না, তবে বাচ্চা নিয়ে আসতে অনেক কষ্ট হয়েছে। দামও আমরা দুহার যাবো, বুঝছেন, অনেক ব্যবস্থা করে যাইতে হবো গাড়ি নিয়ে। ঢাকার সাথে দূরপাল্লার পরিবহন বন্ধ থাকায় ভোগান্তির যেন শেষ ছিল না এই যাত্রায়। যাত্রাপথে এমন ভিড় ও ভোগান্তি আরও বাড়তে পারে লকডাউন পর্যন্ত। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। মানুষের ঢাকা ছাড়ার হিড়িকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে ঢাকা আরিচা মহাসড়কে। এই মুহূর্তে সহকর্মী নাজবুল হুদা রয়েছেন আমিনবাজারে, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে। নাজবুল, সড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন? তার থেকে বড় বিষয় হচ্ছে মানুষ কতটুকু রয়েছে, মানুষ কতটুকু চেষ্টা করছেন ঢাকা ছাড়ার, কি অবস্থা দেখছেন মানুষের চাপ? সজল, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, এই মুহূর্তে রয়েছি ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজারে। অর্থাৎ আপনি জানেন যে এখন কিন্তু এই করোনার মধ্যে এবং লকডাউন চলছে, অন্যদিকে কিন্তু শাটডাউনের ভয়ে মানুষ কিন্তু ঢাকা ছাড়ছে এবং মানুষ যে কি পরিমাণ ঢাকা ছাড়ছে সেটা সকাল থেকে আমরা এখন রাত 10টা বাজে আপনি দেখছেন যে সেই মানুষের যে ঢল, সেই ঢলের কারণে কিন্তু আপনি দেখছেন যে সড়কের যান চলাচল কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। 3 ঘন্টা ধরে কিন্তু যান চলাচল বন্ধ এবং খুব সেখানে যে মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু আপনার প্রচুর দুর্ভোগ। সেই দুই পাশেই কিন্তু তীব্র যানজটের নাকালে কিন্তু রাজধানী এবং আপনি দেখছেন যে ঢাকা আরিচা মহাসড়কের এই সড়কটি আপনার পুরাটা সড়ক জুড়েই কিন্তু একদম 3 ঘন্টা ধরে যেভাবে যানজট সৃষ্টি হচ্ছে। আমি আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি যে একদম যে যেটার আরিচামুখী সেই পাশটা একদম বন্ধ হয়েছে, স্টার্ট বন্ধ করে তারা কিন্তু আপনার সেখানে গাড়িগুলি আপনি দেখছেন যে কিভাবে অপেক্ষা করছে ঘন্টার পর ঘন্টা মানুষ এবং সেখানে কিন্তু আসলে মানুষ কিন্তু দেখছেন যে পণ্যবাহী ট্রাকে কিন্তু আপনার মানুষগুলি আপনার কিভাবে আসলে তারা বাড়িতে যাচ্ছে। এছাড়াও কিন্তু দু একটা রাতের বেলায় কিন্তু আপনি দেখছেন যে বাস কিন্তু চালু হয়েছে এবং বাসও কিন্তু আপনার ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে কিছু কিছু বাসও চলছে এবং এই যে পণ্যবাহী যে সব ট্রাকে করে জীবনের ঝুঁকি নিয়ে মানুষ কিন্তু বাড়ি ফিরছে এবং পাশাপাশি কিন্তু কিছু কিছু বাসও কিন্তু দূরপাল্লা বাস না, অর্থাৎ লোকাল যে বাসগুলি আছে সেই বাসগুলি কিন্তু আপনার চলছে এবং এই যে মানে ঢাকা মানে ছেড়ে যাচ্ছে এবং ঢাকা ছেড়ে যে যাওয়ার যে হিড়িক সেটা কিন্তু আসলে সকাল থেকেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যার কারণে আসলে তীব্র যানজট সৃষ্টি হয়েছে এবং মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তিটা আমরা সরাসরি একটু ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যতদূর চোখ যায় ততদূর তীব্র শুধু যানজট আর যানজট এবং এই যানজটের কারণে কিন্তু এখন দেখছেন যে যে দুই পাশটি এখন যানজটের সৃষ্টি হয়েছে, যার ফলে কিন্তু মানুষ যে ভোগান্তির শিকার সেটা কিন্তু আসলে ভোগান্তি এড়াতে কিন্তু পুলিশ কিন্তু কাজ করছে এবং ট্রাফিক পুলিশ এবং হাইওয়ে পুলিশ কিন্তু তারা এই ভোগান্তি নিরসন করতে কিন্তু হিমশিম খাচ্ছে। এই ছিল আমার কাছে ঢাকা আরিচা মহাসড়কের যানজট এবং ঘরে ফেরা মানুষের লকডাউনের সর্বশেষ খবর। চলে যাচ্ছি স্টুডিওতে সজলের কাছে। সজল। নাজবুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী নাজবুল হুদা আমিনবাজার থেকে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন লকডাউনের খবরে ঢাকা ছাড়ছেন অনেক মানুষ, জানাচ্ছিলেন এ বিষয়ে। এবার করোনা পরিস্থিতি। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 77 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে 4334 জনের। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগের দিনের তুলনায় দেশে নতুন রোগীর সংখ্যা কমলেও পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার বেড়েছে। গত 24 ঘন্টায় 19,844 জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে 22.5%। দেশে এ পর্যন্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে মোট 8,83,138। মোট মৃত্যু হয়েছে 14,053 জনের, সুস্থ হয়েছেন 8,854 জন। সীমান্তবর্তী জেলায় করোনায় মৃত্যুর মিছিল কিছুতেই থামছে না। গত 24 ঘন্টায় রাজশাহী সহ
8 জেলায় মারা গেছে অর্ধশতাধিক। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে 17 জন। এছাড়া খুলনা মেডিকেলে 9 জন, কুষ্টিয়ায় 7, সাতক্ষীরায় 9, ঝিনাইদহে 3 ও যশোরে মারা গেছে 7 জন। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এসব জেলায় বিশেষ বিধিনিষেধ ও লকডাউন চলছে, কিন্তু তবুও কমছে না সংক্রমণ ও মৃত্যু। বিশ্লেষকরা বলছেন, সাধারণ মানুষের অসচেতনতার কারণেই কমছে না করোনা। এক্ষেত্রে প্রশাসনকে আরো সক্রিয় হওয়ার তাগিদও দিয়েছেন তারা। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় কোভিড ডেডিকেটেড সরকারি হাসপাতালগুলোর আইসিইউ ওয়ার্ডে কোনো বেড খালি নেই। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা রোগীদের আইসিইউ পেতে থাকতে হচ্ছে অপেক্ষায়। রাজধানীর বেশ কয়েকটি হাসপাতালে গিয়ে দেখা যায় একই চিত্র। সাধারণ বেড ফাঁকা থাকলেও পূর্ণ হচ্ছে খুব দ্রুত। চিকিৎসা সংশ্লিষ্টরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোরভাবে স্বাস্থ্যবিধির মেনে চলার কোনো বিকল্প নেই। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। করোনার ডেল্টা ভেরিয়েন্ট দেশে শনাক্তের পর থেকে প্রতিনিয়ত লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত মৃত্যুর সংখ্যা। ঢাকা মহানগরের বেশ কয়েকটি কোভিড ডেডিকেটেড হাসপাতালে গিয়ে দেখা যায় ফাঁকা নেই কোনো আইসিইউ বেড। ঢাকা মহানগরীতে 13টি কোভিড ডেডিকেটেড সরকারি হাসপাতালের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 20টি আইসিইউ বেড রয়েছে, যার কোনোটি ফাঁকা নেই। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে 24টি, বিএসএমইউতে 20টি, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে 10টি, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে 10টি আইসিইউ বেডের একটিও খালি নেই। তবে বেশিরভাগ হাসপাতালে কোভিড ডেডিকেটেড সাধারণ বেডের প্রায় অর্ধেকই ফাঁকা রয়েছে। উদ্বেগের বিষয়, করোনার তৃতীয় ঢেউয়ে দ্রুত পূর্ণ হয়ে যাচ্ছে এসব বেডও। জীবনের ঝুঁকি জেনেও নিরলস কাজ করে যাচ্ছেন নার্স ও চিকিৎসকরা। একটা পেশেন্ট যখন বাড়িতে না আমরা যদি শুধু নর্মাল ওয়ার্ডে পাঠাই, তখন আমাদের খুব ভালো লাগে যে না, এই পেশেন্টটা এখান থেকে যেতে পারছে। ঢাকা এবং মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বলছেন, রোগীর চাপ বেড়ে যাওয়ায় আইসিইউ বেড ফাঁকা থাকছে না। 1 সপ্তাহ 2 সপ্তাহ থেকে আমাদের আইসিইউ বেড একেবারেই খালি থাকছে না। যে হারে বাড়তেছে, আমাদের আশঙ্কা যেটা, এই হারে যদি বাড়তে থাকে তাহলে আগামী 2 সপ্তাহের ভিতরে এই হাসপাতালে রোগী ভর্তি হয়ে যাবে এবং কোনো সিটে আর খালি থাকবে না। বলছেন, এখনই যদি করোনার লাগাম টানা না যায় তাহলে সামনে আরো ভয়াবহ মাসুল দিতে হতে পারে। রাজধানীর হাসপাতালগুলোর গেল কয়েকদিনের পরিসংখ্যান দেখলে খুব সহজে অনুমান করা যায় যে কোভিডের যে নতুন ভেরিয়েন্ট ডেল্টা কত ভয়াবহ আকার ধারণ করছে দেশব্যাপী। রাজধানীর হাসপাতালগুলোর আইসিইউ যে বেড রয়েছে তা কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে। প্রতিনিয়ত মারা যাচ্ছে নতুন নতুন রোগীও। এমন পরিস্থিতিতে শুধু শহর কিংবা গ্রাম নয়, একেবারেই দেশের আপাদমস্তক প্রত্যেকটি মানুষেরই এই কোভিড মোকাবেলায় স্বাস্থ্যবিধি মানার উপর জোর তাগিদ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। এলএসডি, আইস সহ নতুন ধরনের মাদকের সয়লাব দেশ। একদিকে নতুন মাদকের আতঙ্ক, অন্যদিকে পুরনো মাদকগুলো নতুন করে চাঙা হয়ে ওঠার চেষ্টা। এই হলো বাংলাদেশের মাদক বাস্তবতা। অভিযান হয়, গ্রেপ্তার হয়, তবুও বন্ধ হয় না মাদকের স্পট। ইদানিং মাদক ব্যবসায়ীরা অনলাইনেও সক্রিয়। এমন বাস্তবতায় মাদক বিষয়ে হই সচেতন, বাঁচায় প্রজন্ম, বাঁচায় জীবন। এই প্রতিপাদ্য সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মতো আজ বাংলাদেশেও পালিত হচ্ছে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। দিবস উপলক্ষে বাংলাদেশের মাদক, তার চোরাচালান আর প্রতিরোধ নিয়ে নিউজ 24-এর বিশেষ আয়োজন মাদকের ছোবলে দেশ। সহকর্মী আশিকুর রহমান শ্রাবণ যুক্ত হচ্ছেন এ বিষয়ে একগুচ্ছ প্রতিবেদন ও বিশ্লেষণ নিয়ে। সজল এবং জুই, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে নিউজ 24-এর আজকের বিশেষ আয়োজন মাদকের ছোবলে বাংলাদেশ, এই প্রসঙ্গ নিয়ে কথা বলবো এবং তার সঙ্গে সঙ্গে আমরা প্রতিবেদন ও বিশ্লেষণ দেখানোর চেষ্টা করব। আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের সঙ্গে প্রথমে আপনাদেরকে পরিচয় করাতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন মানুষের প্রতিষ্ঠাতা সভাপতি এবং জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ উপদেষ্টা কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার অরূপ রতন চৌধুরী। আপনাকে সঙ্গে নিয়ে আমরা আসলে আজকের এই বিশেষ দিনে আলোচনা করার আগে দুটি প্রতিবেদন দেখাতে চাই আসলে বাংলাদেশে মাদকের বর্তমান বাস্তবতা এখন কি, এই প্রসঙ্গ নিয়ে। এলএসডি, আইস সহ নতুন ধরনের মাদকে ছয়লাভ দেশ। এরই মধ্যে আইসের একটি বড় চালান ধরা পড়েছে। মাদক বিরোধী অভিযানের সঙ্গে পাল্লা দিয়ে মাদকের বিস্তার ছড়িয়েছে শহর থেকে গ্রাম পর্যন্ত প্রতিটি অঞ্চলে। বেসরকারি হিসাবে দেশে মাদকসেবীর সংখ্যা প্রায় 75 লাখের বেশি।
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারীরা বিভিন্ন সংস্থার তথ্য মতে প্রায় 8.5 লাখ মাদক মামলায় আসামি এবং গ্রেফতার হয়েছেন 10 লাখের বেশি। মাদকের বিস্তার এবং নিয়ন্ত্রণ নিয়ে তুলে ধরছেন ফখরুল ইসলামের প্রতিবেদনে। সেবনকারীর কাছে মাদক যতটা না গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ চোরাকারবারি কিংবা বিক্রেতার কাছে, কারণ এর পেছনে বিপুল অর্থের হাতছানি। তাই গত 2 দশকে নিয়ন্ত্রক সংস্থার চেয়েও অতি ধূর্ত কৌশল ব্যবহার করে দ্রুত বিস্তার ঘটায় মাদকের। সেবনকারীদের আকৃষ্ট করতে দেশে বিস্তার ঘটিয়েছে শক্তিশালী মাদক এলএসডি ও আইসবার্গ ক্রিস্টাল মেথের। পুরনো মাদক এলএসডির ব্যবহার আবারও শুরু হয়েছে দেশে, এতে মারাও যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। এছাড়া 2019 সালে নতুন মাদক আইসবার্গ ক্রিস্টাল মেথ প্রথম ধরা পড়ার পর সম্প্রতি 10 কোটি টাকা মূল্যের সবচেয়ে বড় চালানটি ধরা পড়ে কক্সবাজারে। দেখুন, যারা মাদক আসক্ত হয় তারা একটা থেকে একটা সুইচ ওভার করে, যখন যেরকম এলএসডি অত্যন্ত মাইক্রো লেভেলে আসে সেগুলো ধরার জন্য আমরা চেষ্টা করছি। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে দেশে প্রায় 24 ধরনের মাদক ব্যবহার হয়, যার মধ্যে সবচেয়ে বেশি ধরা পড়েছে ইয়াবা ও গাঁজা। তথ্য বলছে গত 12 বছরে ধরা পড়েছে বিপুল পরিমাণ ফেন্সিডিল, হেরোইন, কোকেন, গাঁজা সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। প্রতিরোধে সারা দেশে 8,31,000 মাদক মামলার বিপরীতে গ্রেফতার হয়েছে 10,59,000 আসামি। মাদকের প্রবেশদ্বার হিসেবে সীমান্ত সংলগ্ন 32 জেলাকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। যারা মাদকের সাথে ব্যবসার সাথে জড়িত, যারা এটার পাইকারি ব্যবসা করে, এটার এই ব্যবসা করে, যারা খুচরা করে ব্যবসা এবং যারা সেবন করে পাচার করে, তাদের আমাদের তালিকা আছে। তাদের বিরুদ্ধে আমরা আমাদের আইন প্রয়োগ করে থাকি এবং যখনই কোনো খবর পাই আমরা সেই বিষয়ে আমরা ব্যবস্থা নিয়ে থাকি। বেসরকারি হিসেবে দেশে মাদক সেবীর সংখ্যা 75 লাখেরও বেশি, আর এই মাদক সেবনে দেশ থেকে প্রতি বছর পাচার হচ্ছে 10,000 কোটি টাকার বেশি। পাচারকারীরা মাদক বিস্তারের নিরাপদ রুট হিসেবে এখন বেছে নিয়েছে আকাশপথকেও। বিভিন্ন শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমে এসব মাদক ছড়ায় শহর থেকে গ্রামে। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সীমান্তের 12টিরও বেশি পয়েন্ট দিয়ে মাদক প্রবেশ করছে বাংলাদেশে। গোয়েন্দা তথ্য বলছে এসব মাদক কারবারের সঙ্গে জড়িত 2,500-এর বেশি চোরা কারবারি। ভারত থেকে গাঁজা, ফেন্সিডিল এবং মিয়ানমার থেকে ইয়াবা বাংলাদেশের জন্য আসলেও কোকেন, খাত, আইস, হেরোইন, এলএসডি সহ মূলত বিভিন্ন রকম ড্রাগস বাংলাদেশে ঢোকে পাচার করার উদ্দেশ্যে। এসব তথ্য আইন প্রয়োগকারী সংস্থারই। নাইম আল জিকর প্রতিবেদনে বিস্তারিত। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে খুব ক্ষুদ্র দেখালেও ভৌগোলিক কারণে এই দেশকে মাদক পাচারের সহজ রুট হিসেবে বেছে নিয়েছে মাদক মাফিয়ারা। পাশাপাশি বাংলাদেশের চাহিদা মেটাতে ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল সহ প্রচলিত বেশ কিছু মাদকের যোগান দিচ্ছে তারা। আর এসব মাদক আসছে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি, পঞ্চগড়ের বাংলাবান্ধা, দিনাজপুরের হিলি, লালমনিরহাটের বুড়িমারি, রাজশাহী, ফেনী, কুমিল্লা, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার সহ সীমান্তের 12টিরও বেশি পথ দিয়ে। কখনো জুতার ভেতর, কখনো বাসা বদলানোর নামে আসবাবপত্রে, কখনো বা গাড়িতে গোপন চেম্বার বানিয়ে শপিং ব্যাগ, ফল, মাছ, মৃতদেহ, অ্যাম্বুলেন্স সহ বিভিন্নভাবে এসব মাদক পরিবহন করছে তারা। আর এভাবেই রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে পৌঁছে যাচ্ছে নেশাদ্রব্য, যার বড় গ্রাহক উঠতি বয়সীরা। যে বডির মধ্যে কিভাবে সেটা অন্য চেম্বার বানিয়ে আনে, ইভেন লাশের ডেড বডির সাথে এরকমভাবে এনেছে। কিছু কিছু অ্যাম্বুলেন্সও ওরা ইউজ করছে। তো আমরা চেষ্টা করছি, মানে ওরা যে কৌশল পাল্টাচ্ছে, আমাদের গোয়েন্দা ইউনিট আছে, আমরা চেষ্টা করছি গোয়েন্দা ইউনিটের মাধ্যমে খোঁজ খবর নেওয়ার জন্য। গোয়েন্দা তথ্য বলছে দেশে 2,500-এর বেশি চক্র মাদক চোরাচালানে জড়িত। তবে এসব মাদকের অধিকাংশ বাংলাদেশকে রুট হিসেবে ব্যবহার করে ইউরোপ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ভারত সহ বিভিন্ন দেশে পাচার হয়ে যায়, যার মধ্যে অনেক চালান ধরাও পড়েছে। দেখেন, সাম্প্রতিককালে একটা কন্টেনার আসছিল এখানে, সেখানে কোকেন ছিল এবং সেটা কিন্তু জাহাজটাকে ধরা হয়েছে। সেটা কিন্তু ইউরোপের একটা কান্ট্রির দিকে যাচ্ছিল, বাংলাদেশে সে ট্রানজিট ছিল। তো এইরকম একটা বিরাট অঙ্কের মাদক বাংলাদেশ দিয়ে পাচার হচ্ছে বাইরে। বেসরকারি প্রতিষ্ঠানের গবেষণা বলছে দেশে বর্তমান 75 লাখ তরুণ মাদকাসক্ত। দ্রুত নিয়ন্ত্রণ না করা গেলে 2022 সালে এই সংখ্যা কোটি পার হবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। নাইম আল জিকো, নিউজ 24, ঢাকা। দর্শক, এই প্রসঙ্গে কথা বলার জন্য ডাক্তার অরপ্রতন চৌধুরী আপনাকে আগে স্বাগত জানিয়েছি। আপনার কাছে আমার প্রশ্ন করতে চাই সরাসরি, সেটি হচ্ছে যে আমরা মাদকের জিরো টলারেন্সের কথা বারবারই শুনে আসি এবং আপনি সেই নিয়ন্ত্রণ উপদেষ্টা কমিটির সঙ্গেও যুক্ত আছেন। জিরো টলারেন্সের সঙ্গে আসলে বাস্তবতার মিল কতটুকু আর সক্ষমতা কতটুকু আছে আসলে এই সমস্ত সংস্থাগুলোর এই এত বড় মাদক নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে? আসলে এক নম্বর কথা হচ্ছে যে এখন দেখেন বাংলাদেশটা এমন একটা জায়গায় অবস্থিত
যেটা যে একদিকে গোল্ডেন ক্রিসেন্ট একদিকে গোল্ডেন ট্রায়াঙ্গেল। তো বাংলাদেশকে সবসময়ই আন্তর্জাতিক মাফিয়া চক্র রুট হিসেবে ব্যবহার করছে এবং এর ফলে হয়েছে কি আমাদের বর্ডার গুলা কিন্তু আমাদের শক্তিশালী করা আরো বেশি দরকার ছিল আগে থেকেই। কারণ এই সীমান্ত পথ যে আসছে মায়ানমার থেকে যেসব মাদক, সেটা তো আমরা জানি ইয়াবা, কিন্তু ইয়াবার রুটটা এখনো কেন বন্ধ করতে পারি না? এই মায়ানমারের যে বর্ডারটা সেটা দিয়ে তো ইয়াবা বাংলাদেশে ঢুকছে, কিন্তু আমরা সেই সীমান্ত যে বর্ডারটা সেটা কেন আমরা আরো জোরদার করতে পারছি না? সুতরাং বোঝা যাচ্ছে যে এখানে শস্যক্ষেত্রে ভূত থাকতে পারে, অর্থাৎ আমাদের যে এখানে কিছু অসাধু ব্যবসায়ী আছে তারা কিন্তু মায়ানমারের ওইসব বর্ডার এলাকাতে আপনার যেসব যারা মাফিয়া চক্র বা আন্তর্জাতিক মাদক চক্র তারা কিন্তু তাদের সঙ্গে জোর সাজসে এই জিনিসগুলা তারা এইদিকে নিয়ে আসে। তো যতক্ষণ না আমাদের দেশের মাফিয়া চক্রকে আমরা আইনের আওতায় না আনতে পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের বর্ডার শক্তিশালী হলেও কিন্তু এটা একটা দুর্বলতা থেকেই যাবে। সেই সাথে আরেকটি কথা বলতে চাই, দেখেন মাফিয়া চক্ররা কিন্তু বিভিন্ন রুট পরিবর্তন করে, যেমন স্থলপথ এতদিন ছিল, এখন তারা বিমান পথে আসছিল, কিন্তু বিমান পথে যখন আমরা দেখলো যে ধরা পড়লো কিছু, তখন তারা কিন্তু আবার এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে চলে গেছে। আপনি সাম্প্রতিককালে যে এলএসডি কথাটা আপনি বললেন, সেটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রটা নিজে আত্মহত্যা করলো এলএসডিটা খাওয়ার পর, তারপরে কিন্তু এই ছাত্রের হত্যাকাণ্ডের পরেই কিন্তু সে তদন্তকারী সংস্থা, আইন প্রয়োগকারী সংস্থা এটা খুঁজে বের করলো যে মূলে ছিল এলএসডি। এই এলএসডিটা কিন্তু আসছিল তাদের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, অর্থাৎ এইগুলা কিন্তু এখন আর বিভিন্ন স্থানে বা বিভিন্ন দোকানে বা বিভিন্ন জায়গায় পাওয়া যায় না, এগুলো এখন হোম ডেলিভারির মতো সিস্টেমে চলে গেছে। অর্থাৎ আমরা যেমন বিভিন্ন পণ্য বিভিন্ন হোম ডেলিভারি বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে অর্ডার দিয়ে এবং ঘরে এসে পৌঁছায়, মাদক কিন্তু সেইভাবে এখন হোমের ডেলিভারি হয়ে যাচ্ছে। সুতরাং এটি কিন্তু একটা বিপজ্জনক অবস্থার মধ্যে আমরা রয়েছে। সুতরাং আমাদের সোশ্যাল মিডিয়াতে আপনি দেখেন টিকটকের মাধ্যমে সাম্প্রতিককালে ভারতে যে এই টিকটকের ব্যবহারকারীরা যেভাবে ভারতে নারী পাচার করছিল এবং সেখানে কিন্তু তাদেরকে যৌন কাজে লিপ্ত করেছিল এবং সেখানে তাদের কিন্তু মাদক খেতে বাধ্য করা হয়েছিল। সুতরাং মাদকের সঙ্গে সম্পৃক্ততা কিন্তু এই সোশ্যাল মিডিয়া বিভিন্ন অ্যাপস এর মধ্যে রয়েছে এবং তারা বিভিন্ন গ্রুপিং করে তারা এইসব কর্মকাণ্ড চালাচ্ছে। সুতরাং আমাদের নজরদারি এখন শুধু বিমানপথ, স্থলপথ, নৌপথের দিকে রাখলে চলবে না, আমাদের নজরদারি গুলো এখন কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতে হবে এবং এখানের মধ্যে কারা এইসব কাজ করছে সেসব গ্রুপ গুলাকে আমাদের শনাক্ত করতে হবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হয়ে আজকের এই বিশেষ দিনে বিশেষ আয়োজনে আমাদের সঙ্গে সঙ্গী হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখন ফিরে যাব আমাদের মূল স্টুডিওতে। সজল এবং জুঁই আপনাদের কাছে। শ্রাবণ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ, ওএসপি, এনডিইউ, পিএসসি। শনিবার বেলা 11টায় মূল বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় সেনাপ্রধান বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন, পরে তাদের সম্মানে সালাম প্রদর্শন করেন। শহীদদের স্মরণে বিয়োগলে করুণ সুর বাজানো হয় এবং সেনাবাহিনীর চৌকস দল গার্ড অব অনার দেয়। স্মৃতিসৌধে তার সাথে ছিলেন সাভার সেনানিবাসের 9ম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহিনুল হক। স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর শেষে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান। সেখানে দুপুরে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এর আগে সকালে ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সেনাপ্রধান। পরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি। রাত 10টার সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছে, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন রাত 10টার সংবাদ। বিএনপি ভাইস চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে মন্তব্য করায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে শাসিয়েছেন কেন্দ্রীয় ছাত্র দলের নেতারা। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি নেতাদের উপস্থিতিতেই জাফরুল্লাহ চৌধুরীকে হেনস্থা করা হয়। বক্তব্যে তারেক রহমানকে 2 বছর চুপচাপ বসে থাকার পরামর্শ দেন তিনি। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। তারেক 2 বছর চুপচাপ বসে থাকো, পারো তো বিদেশের লেখাপড়াতে যুক্ত হয়ে যাও, সেখানে বহুভাবে লেখাপড়া করা যায়।
তারেক রহমানকে নিয়ে মন্তব্য করলে এভাবেই জাফরুল্লাহ চৌধুরীর দিকে তেড়ে আসেন ছাত্রদল নেতা ওমর ফারুক কায়সার। বেশ কিছু সময় ধরে চলে বাকবিতণ্ডা, দেওয়া হয় হুমকিও, অথচ মঞ্চে উপস্থিত বিএনপি নেতারা ছিলেন নিশ্চুপ। আমি ব্যাপারটা বুঝি বাকবিতণ্ডা শেষে আবারও বক্তব্য রাখেন জাফরুল্লাহ চৌধুরী, বলেন যতই হুমকি দেওয়া হোক তিনি তার বক্তব্য চালিয়ে যাবেন। আমার মতো লোককে যাদের বয়স হয়েছে ওই ভয় দেখিয়ে জাফরুল্লাহ চৌধুরী কণ্ঠস্বর বন্ধ করা যাবে না। আমি যেটাকে ভালো মনে করব, যেটা জাতির জন্য উপযুক্ত মনে করব, যেটা জাতির জন্য প্রয়োজন মনে করব, সেই সম্পর্কে কথা বলেই যাব, সেটা কারো পছন্দ হোক বা নাই হোক। বিএনপিকে এগিয়ে নিয়ে যেতে জাইমাকে দায়িত্ব দেওয়ার কথা বলেন জাফরুল্লাহ চৌধুরী। বিএনপি পরিচালিত হচ্ছে আল্লাহর ওহী দিয়া, সে ওহী লন্ডন থেকে ভেসে আসে, ইনারা এক একজন, বাইরের থেকে হুকুমনামা দিয়ে হবে না। এই নানা সুতরাং আজকে সবার সম্মিলিত প্রচেষ্টা ছাড়া কোনো হবে না। বিএনপিকে জাগতে হলে আমি মনে করি জাইমাকে এই দেশে আসতে হবে। অনুষ্ঠানে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা ডক্টর আনওমা এহসানুল হক মিলনের সভাপতিত্বে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির ভাইস চেয়ারম্যান সাংবাদিক শওকত মাহমুদ উপস্থিত ছিলেন। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। জাতীয়ভাবে শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী পালনের দাবি জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। শনিবার জাহানারা ইমামের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে এই দাবি জানান তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সন্ধ্যায় এই কর্মসূচি পালন করেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। বক্তারা জাহানারা ইমামের স্বপ্নকে বুকে ধারণ করে একটি অসাম্প্রদায়িক শোষণমুক্ত রাষ্ট্র গঠনে তরুণ প্রজন্মকে আহ্বান জানান। বিচ্ছিন্নভাবে জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী পালিত হলেও জাতীয়ভাবে শহীদ জননীকে স্মরণ না করায় ক্ষোভ প্রকাশ করা হয় আয়োজিত কর্মসূচিতে। এবার আন্তর্জাতিক অঙ্গনের খবর। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে ভবন ধসে নিখোঁজের সংখ্যা বেড়েই চলছে। কর্তৃপক্ষ বলছে 12তলা ভবনের একাংশ ধসের পর এখন পর্যন্ত 159 জন নিখোঁজ রয়েছে। 12তলা ভবনটি ধসে পড়ার গেল দুদিনে 4 জনের মরদেহ উদ্ধার হয়েছে। প্রাণের সন্ধানে চলছে ব্যাপক উদ্ধার তৎপরতা। বৃহস্পতিবার 40 বছরের পুরনো ভবনের একাংশ পুরোপুরি ধসে পড়ে। এমন অবস্থায় উদ্ধার কাজে গতি আনার পাশাপাশি প্রয়োজনীয় সহায়তা দিতে কেন্দ্রীয় জরুরি বিভাগকে পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ বিষয়ে আরো জানাতে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা রহমান। সুলতানা রহমান, দীর্ঘ সময় পেরিয়ে গেছে কিন্তু তারপর নিখোঁজদের সন্ধানে তেমন এখন পর্যন্ত খোঁজ আসছে না। কি অবস্থা দেখছেন সেখানে, কিংবা কি তথ্য রয়েছে আপনার কাছে এই বিষয়ে? আসলে এটি একটা অভাবনীয় ঘটনা ঘটেছে। 2001 সালে টুইন টাওয়ার হামলার সময় যেরকম একটা এত বড় ভবন ধসে পড়েছিল, তারপরে কিন্তু এরকম বহুতল ভবন ধসে পড়ার ঘটনা আমেরিকাতে আর ঘটেনি। ওটি একটি নাশকতার মূল ঘটনা ছিল, কিন্তু এই ভবনটি এখন সেটা হচ্ছে সঙ্গে বিষয়টিকে দেখছেন। একদিকে ধারণা করা হচ্ছে নাশকতা কিনা, সেটি যেমন তদন্ত করা হচ্ছে, আর অন্যদিকে ফ্লোরিডার মাটির যে বৈশিষ্ট্য সেটি একেবারেই অন্যরকম। এখানে অনেক চোরা বালি রয়েছে। হয়তো কখনোই কেউ অনুমান করতে পারবে না যে এখানে এই ভবনটি বা একটি জায়গা ধসে যেতে পারে, মাটির নিচে চলে যেতে পারে। এরকম চোরা বালির কারণে ঘটে। এই ভবনটিতে কোনো যেমন নাশকতার কোনো সম্পর্ক আছে কিনা সেটাও তদন্ত করা হচ্ছে, কিন্তু প্রতিদিনই কিন্তু নিখোঁজদের সংখ্যা বাড়ছে। কারণ এই 12তলা পণ্ড ভবনটিতে বহু মানুষের বসবাস ছিল। ফ্লোরিডাতে কিন্তু বাংলাদেশি অধ্যুষিত একটি বড় কমিউনিটি রয়েছে, যদিও এই ভবনে কোনো বাংলাদেশি বসবাস করতেন বলে আমরা এখনো জানতে পারিনি। কিন্তু পুরো বিষয়টিতে শুধুমাত্র ফ্লোরিডা নয়, পুরো আমেরিকাতেই একটি বেদনাদায়ক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবং অন্যান্য ভবনে এই ভবনটি নাকি আগে থেকে কিছুটা নড়াচড়া করতো, এবং বেশ কিছু ভবন ফ্লোরিডাতে রয়েছে যেগুলি নড়াচড়া করে। এই ভবনগুলি এখন নতুন করে পরীক্ষা করা হচ্ছে এবং উদ্ধার অভিযানের সময় অত্যন্ত সময় লাগছে। এই কারণে ধ্বংসস্তূপের নিচে কেউ চাপা পড়ে আছে কিনা এবং তাদেরকে জীবিত উদ্ধার করা যায় কিনা সেজন্য ভীষণ সতর্ক অবস্থায় এই উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে উদ্ধার কর্মীরা তাদের এই অভিযানটি পরিচালনা করছে। এবং যদি কেউ একটি মানুষের মধ্যে জীবিত
থেকে থাকে তাকে উদ্ধার করার জন্য। সুলতানা রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী সুলতানা রহমান যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন ফ্লোরিডায় মিয়ামিতে যে ভবন ধসের ঘটনা ঘটেছে এ বিষয়ে সবশেষ তথ্য। সংবাদের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছি নিউজ 24 রাত 10টার সংবাদ। বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পটিয়াতে র্যালি ও আলোচনা সভা করেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলমের অনুসারীরা। র্যালিটি পটিয়ার বাসস্ট্যান্ড চত্বর থেকে শুরু হয়ে পটিয়া উপজেলার সামনে গিয়ে শেষ হয়। র্যালি শেষে আলোচনা সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে পটিয়ার মোহাম্মদ বদিউল আলম পটিয়ার সর্বস্তরের মানুষের কাছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের সকল উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন এবং দেশরত্ন শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পটিয়ার সর্বস্তরের জনসাধারণ এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং শ্রমিক লীগ সহ বিভিন্ন আওয়ামী সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দেশরত্ন পরিষদের সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, পটিয়া উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জমির উদ্দিন সহ আরও অনেকে। লালমনিরহাট জেলার পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলায় ১২ শতাধিক অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হলো বসুন্ধরা গ্রুপের খাদ্য সামগ্রী। কালের কণ্ঠ শুভ সংঘের আয়োজনে খাদ্য সহায়তা কর্মসূচির চতুর্থ দিনে শনিবার লালমনিরহাট জেলার পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলায় ১২ শতাধিক অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হয় এই খাদ্য সামগ্রী। এর মধ্যে ছিল 10 কেজি চাল, 2 কেজি আটা, 2 কেজি ডাল ও 1 লিটার সয়াবিন তেল। করোনার এই সংকটকালে বসুন্ধরা গ্রুপের খাদ্য সহায়তা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন অসহায় হতদরিদ্র মানুষেরা। বসুন্ধরা গ্রুপ যে গরিব মানুষকে এই সহযোগিতা করতেছে, এটা গরিব মানুষের জন্য খুবই উপকারী জিনিস। সবাইকে আমরা দয়া করি, দোয়া করি, হাজার হাজার দোয়া করি যে ত্রাণ দিছে বসুন্ধরা, আমরা এক সপ্তাহ আর কি আল্লাহর রহম খাইতে পারবো। কর্মহীন মানুষগুলোর জন্য যদি আমরা সবাই পাশে দাঁড়াই, তাহলে এই মানুষগুলোকে আমরা খাদ্য সহায়তা এবং অন্যান্য সহায়তা দিয়ে তাদেরকে সহযোগিতা করতে পারবো। এই আয়োজনের জন্য আমি কালের কণ্ঠ এবং বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নের ক্ষেত্রে ঘাটতি রয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। মন্ত্রী বলেন, এডিপির ঘাটতি থাকলেও বর্তমানে পরিস্থিতির উন্নতি হয়েছে। শনিবার ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ IBFB আয়োজিত বাজেট আলোচনায় এসব কথা বলেন তিনি। অনলাইন মাধ্যমে আয়োজিত এই আলোচনায় সভাপতিত্ব করেন IBFB সভাপতি হুমায়ুন রশিদ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির গবেষক তৌফিকুল ইসলাম খান। এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশের পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ডক্টর এম মাসরুর রিয়াজ, NBR এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ সহ আরও অনেকে। সংবাদে আরও একটা বিরতি দিচ্ছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছি নিউজ 24 রাত 10টার সংবাদ। খেলার খবর। বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে সাইফুদ্দিনের অলরাউন্ডার পারফরমেন্সে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে 8 রানে হারিয়ে হ্যাট্রিক চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী লিমিটেড। অঘোষিত ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে নামা আবাহনীর শুরুটা ভালো হয়নি, তবে আবাহনীর হয়ে একাই 4 উইকেট শিকার করেন সাইফুদ্দিন। ম্যাচ সেরাও হয়েছেন এই পেস বোলার অলরাউন্ডার। দীর্ঘ 44 দিনের বিরতির পর মাঠে ফিরল প্রিমিয়ার লিগ ফুটবল। শনিবার রহমতগঞ্জের বিপক্ষে 2-1 ব্যবধানের জয় পেয়েছে বসুন্ধরা কিংস। গোল করেছেন সদ্য বাংলাদেশি নাগরিকত্ব পাওয়া এলিটা কিংসলে। অন্য গোলটি এসেছে রাউল বেসেরার হেড থেকে। মাহফুজুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। দীর্ঘ বিরতির পর মাঠে ফিরেছে প্রিমিয়ার লিগ। বসুন্ধরা কিংসের বিপক্ষে রহমতগঞ্জ কোচ গোলাম জিলানির কৌশল 4-1-4-1, তবে সেই কৌশল শেষ পর্যন্ত অস্কারের 4-3-3 ফরমেশনের কাছে হয়েছে পরাস্ত।
29 মিনিটে কিংসের উল্লাস, ফার্নান্দেজের অ্যাসিস্টে সদ্য বাংলাদেশি নাগরিকত্ব পাওয়া কিংসলের গোলে 1-0 ব্যবধানে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। 39 মিনিটের রেমির গোলে সমতায় ফেরে রহমতগঞ্জ। তবে 44 মিনিটে ফার্নান্দেজের নেয়া বাঁকানো ফ্রি কিক থেকে হেডে গোল করেন রাউল বেসেরা। 2-1 ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় কিংস। বিরতি থেকে ফিরে দলে 5 পরিবর্তন আনেন বসুন্ধরা কিংস কোচ। সুশান্তর বদলি নামা তারেক গাজী 87 মিনিটে প্রতিপক্ষের খেলোয়াড়কে ফাউল করলে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তবে শেষ পর্যন্ত তাতে ম্যাচের ভাগ্যে হয়নি কোনো পরিবর্তন। এদিকে বাংলাদেশি হিসেবে লিগে নিজের প্রথম গোলে উচ্ছ্বসিত এলিটা কিংসলে। This is my first official match as a Bangladeshi and I am very very excited to score under the local sports and I wish to score more. মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দীর্ঘ 16 মাস পর বাংলাদেশের টেস্ট দলে ফিরলেন মাহমুদুল্লাহ রিয়াদ। জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের টেস্ট দলে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে খবরটি জানিয়েছে বিসিবি। এদিকে টাইগারদের নতুন ব্যাটিং কোচের হট লিস্টে জেমি সিডন্সের নাম থাকলেও শেষ পর্যন্ত বিসিবি নিয়োগ দিল দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান অ্যাশওয়েল প্রিন্সকে। আর স্পিন বোলিং কোচ হিসেবে দলে যোগ দিবেন লঙ্কান সাবেক স্পিনার রঙ্গনা হেরাত। দর্শকরা 10টার সংবাদ এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।